ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কথাটা আমরা সবাই জানি, কিন্তু এই বিশাল সিস্টেমের ভেতরের ইঞ্জিনটা আসলে কি? এত বড় একটা দেশের আইনকানুন ঠিক কিভাবে তৈরি হয় আর পরিচালিত হয়? আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের একদম গভীরে গিয়ে খুঁজব এই উত্তরগুলো। আমরা জানব ভারতের সংসদ ঠিক কিভাবে কাজ করে, আর সেখানে যারা বসেন সেই সাংসদদের আসল ভূমিকাটাই বাকি। চলুন কোনো রকম দেরি না করে সোজা মূল আলোচনায় ঢুকে পড়া যাক। ঠিক আছে, চলুন ধাপে ধাপে এগোই। আজকের এই পুরো বিশ্লেষণে মূলত 5টি বিষয় থাকছে। 1. গণতন্ত্রের প্রাণকেন্দ্র ভারতীয় সংসদ। 2. লোকসভা আর রাজ্যসভার মধ্যে তুলনা। 3. সাংসদ আসলে কারা। 4. তাদের মূল কাজ ও দায়িত্বগুলো কি কি। এবং সবশেষে 5. সংসদীয় অধিবেশন ও উপসংহার। প্রথম ধাপে আসা যাক গণতন্ত্রের প্রাণকেন্দ্র ভারতীয় সংসদে। আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা সাংবিধানিক কাঠামো আসলে দাঁড়িয়ে আছে ঠিক কোন ভিত্তির উপর? আজকের এই পুরো বিশ্লেষণের মূল ভিত্তিটা নেওয়া হয়েছে সরাসরি ভারতের সংবিধানের পঞ্চম খণ্ড বা পার্ট ভি থেকে। একদম নির্দিষ্ট করে বললে ৭৯ থেকে ১২২ নম্বর অনুচ্ছেদগুলোতেই ভারতীয় সংসদের পুরো গঠন আর কাজের ধরন খুব স্পষ্টভাবে বলে দেয়া আছে। মানে পুরো সিস্টেমের ব্লুপ্রিন্টটা ঠিক এখানেই লুকানো। আর এটা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় সংসদ মূলত 3টি নির্দিষ্ট অংশ নিয়ে গঠিত। সংবিধানের ৭৯ নম্বর অনুচ্ছেদ বলছে এর প্রথম অংশটা হল ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, মজার ব্যাপার হলো তিনি কিন্তু সংসদের কোনো নির্দিষ্ট কক্ষের সদস্য নন, তবুও এই পুরো কাঠামোর একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ। এরপর থাকছে লোকসভা বা নিম্নকক্ষ, যাকে হাউস অফ দ্য পিপল বলা হয়। আর তৃতীয়টি হল রাজ্যসভা বা উচ্চকক্ষ, অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস। এই 3টে স্তম্ভের উপরেই পুরো সংসদীয় ব্যবস্থাটা মজবুতভাবে দাঁড়িয়ে আছে। এবার দ্বিতীয় ধাপে গিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করা যাক। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুই কক্ষের গঠনগত পার্থক্য। লোকসভার দিকে তাকালে দেখা যাবে এখানকার সদস্যরা সরাসরি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসেন, আর তাদের মেয়াদ থাকে ঠিক 5 বছর। কিন্তু রাজ্যসভার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা একটা স্থায়ী কক্ষ। এখানকার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নয়, বরং রাজ্যের বিধায়ক বা এমএলএদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। আর প্রতি 2 বছর অন্তর এখানকার 1/3 সদস্য অবসর নেন। প্রত্যক্ষ আর পরোক্ষ নির্বাচনের এই যে ব্যালেন্স, এটা সত্যিই অসাধারণ। 543 এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমানে লোকসভার মোট আসন সংখ্যা হল 543, অর্থাৎ এই 543 জন প্রতিনিধি দেশের একেবারে আনাচে কানাচে থেকে সরাসরি নির্বাচিত হয়ে আসেন। সারা দেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ কণ্ঠস্বর হিসেবে তারাই কিন্তু নিম্নকক্ষের জোরালোভাবে প্রতিনিধিত্ব করেন। এবার আগের সংখ্যাটার সাথে এই 250 সংখ্যাটা একটু মিলিয়ে দেখা যাক। এটি হলো রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা বা মেম্বার ক্যাপাসিটি। খেয়াল করলে দেখা যাবে লোকসভার তুলনায় এই সংখ্যাটা অর্ধেকেরও কম। কারণটা খুব সহজ, এখানে জনপ্রতিনিধিরা সরাসরি আসেন না, বরং প্রতিটি রাজ্যের নিজস্ব দাবি দেওয়া আর স্বার্থ রক্ষার জন্য পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরাই এই 250টি আসনে বসেন। তৃতীয় ধাপে আমরা জানব এই যে এতক্ষণ ধরে কক্ষগুলোর কথা বলছি, সেখানকার সংসদ বা এমপি আসলে কারা? সহজ কথায় বলতে গেলে মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ হলেন দেশের এমন একজন নাগরিক যিনি হয় লোকসভায় কোনো একটি নির্দিষ্ট স্থানীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন, আর না হয় রাজ্যসভায় নিজের রাজ্যের স্বার্থ রক্ষা করেন। মানে একজন সাংসদ সংসদের ঠিক কোন কক্ষের সদস্য তার উপর ভিত্তি করেই তার দায়িত্ব আর প্রতিনিধিত্বের ধরনটা একেবারে বদলে যায়। 25 এটা শুধুই একটা সংখ্যা নয়। লোকসভায় জনপ্রতিনিধি হওয়ার জন্য এটাই হলো একেবারে ন্যূনতম বয়সের মাপকাঠি। অর্থাৎ ভারতের একজন নাগরিকের বয়স 25 বছর পূর্ণ হলেই তিনি লোকসভার সংসদ হওয়ার এই বিশাল প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। এবার চলুন দেখি কিভাবেই এই নিয়মটাই আবার পাল্টে যাচ্ছে। রাজ্যসভার মতো একটি উচ্চকক্ষ বা স্থায়ী কক্ষের সদস্য হতে গেলে এই ন্যূনতম বয়স 1 লাফে বেড়ে দাঁড়াচ্ছে 30 বছরে। বয়সের এই পার্থক্য থেকে একটা জিনিস বেশ পরিষ্কার, সংবিধানে দুটি আলাদা কক্ষের জন্য পরিপক্কতা আর অভিজ্ঞতার মাপকাঠিটাও একটু আলাদাভাবেই সেট করা হয়েছে। চতুর্থ বিভাগে আমরা দেখব একজন নির্বাচিত সাংসদের মূল ভূমিকা এবং দায়িত্বগুলো কি কি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একজন সাংসদের এই 3টে প্রধান কাজ। প্রথমটা হলো আইন তৈরি করা, দেশের প্রয়োজনে নতুন আইন আনা বা পুরনো কোনো আইন সংশোধন করা। দ্বিতীয় কাজটা হলো তদারকি বা ওভারসাইট, অর্থাৎ সরকারের কাজকর্মে নজর রাখা এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা। আর তৃতীয়টা হলো উন্নয়ন, এমপি এলআইডিএস ফান্ডের মাধ্যমে নিজের এলাকার রাস্তাঘাট, স্কুল বা পানীয় জলের মতো বিভিন্ন প্রজেক্ট সরাসরি তদারকি করা। এই 3টে কাজ মিলিয়ে কিন্তু একজন সাংসদের প্রতিদিনের রুটিন তৈরি হয়।
এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ও শেষ ধাপে, সংসদীয় অধিবেশন এবং উপসংহার। এই যে এত এত কাজ, এগুলো আসলে কখন হয়? একটা সংসদীয় বছরে মূলত 3টে বড় অধিবেশন থাকে। বছরের একেবারে শুরুর দিকে হয় বাজেট অধিবেশন, অর্থনৈতিক দিক থেকে যা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর বছরের মাঝামাঝি সময়ে আসে মনসুন বা বর্ষাকালীন অধিবেশন, আর সব শেষে বছরের শেষের দিকে হয় শীতকালীন অধিবেশন। সারা বছর ধরে ঠিক এই রুটিন মেনেই সংসদের পুরো কাজটা চলতে থাকে। আজকের এই আলোচনার শেষে এসে একটা দারুণ কথা মনে করা যেতে পারে। সংসদ হল দেশের আইন তৈরির কারখানা, আর সাংসদরা হলেন সেই কারখানার প্রতিনিধি, যারা সাধারণ মানুষের কণ্ঠস্বর সেখানে পৌঁছে দেন। এই শক্তিশালী রূপকটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। এই আইন তৈরির কারখানা কতটা ভালোভাবে চলবে সেটা তো অনেকাংশেই নির্ভর করে দেশের সাধারণ নাগরিকদের সচেতনতার ওপর। আমরা সবাই যদি সঠিক প্রতিনিধি বেছে নিতে পারি, তাহলে এই কারখানার কাজ কি আরও নিখুঁত হওয়া সম্ভব নয়? এই প্রশ্নটা রইল সবার জন্য। আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।